একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম তালুকদার। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশে সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। সেই চিঠিতে অভিযোগ করা হয়, উস্কানিমূলক কন্টেন্টের বিষয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র থেকে বারবার অনুরোধ জানানো হলেও মেটা সময় মতো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে সহিংস বক্তব্য ও আহ্বান দীর্ঘ সময় ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে এবং বাস্তব সহিংসতায় রূপ নেয়। মেটার কাছে 5টি নির্দিষ্ট দাবি জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা, যার মধ্যে আছে 2026 সালে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে বিশেষ নজরদারি বজায় রাখা। বিস্তারিত প্রতিবেদনে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত হিসেব বলছে বাংলাদেশে এখন মোট জনসংখ্যার প্রায় 41% ফেসবুক ব্যবহার করছেন। সংখ্যার হিসেবে প্রায় 7,33,00,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারী আছে বাংলাদেশে। এই বিপুল সংখ্যক মানুষকে বিভ্রান্তি আর উস্কানি দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে গুজব। পুরনো ভিডিও চটকদার ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সাথে নিখুঁত ব্যবহার বাড়ছে এআই প্রযুক্তির। ফলে গুজব হয়ে যাচ্ছে আরও শক্তিশালী। এই বাস্তবতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মতন প্ল্যাটফর্মের মূল সংস্থা মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালো বাংলাদেশ। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে দেয়া সেই চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সংগঠক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য সহিংস মন্তব্য এবং উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। এসব পোস্টের পরপরই দেশের দুটি প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর স্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার দাবি, এ সমস্ত উস্কানিমূলক কন্টেন্টের বিষয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সূত্র থেকে বারবার অনুরোধ জানানো হলেও মেটা সময় মতো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে সহিংস বক্তব্য আর আহ্বান দীর্ঘ সময় ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে এবং বাস্তব সহিংসতায় রূপ নেয়। চিঠিতে মেটার ভূমিকা কেবল প্রযুক্তিগত নয়, বরং জনস্বার্থ ও সামাজিক দায়বদ্ধতার বিষয় বলেও উল্লেখ করা হয়। মেটার কাছে 5টি নির্দিষ্ট দাবি জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে আরও কঠোর এবং দ্রুত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ, বাংলা ভাষাভিত্তিক কন্টেন্ট মডারেশন জোরদার, সহিংসতা ও ভীতি প্রদর্শনমূলক পোস্টে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে বিশেষ নজরদারি বজায় রাখা। চিঠির শেষে বলা হয়, আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, নাগরিক অধিকার ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। এই প্রেক্ষাপটে শান্তি রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা এবং আরও প্রাণহানি রোধে মেটার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। রাকিব হাসান, ৭১। প্রতিবেদনটি দেখলাম, একটা ধারণা তো আমরা পেয়েছি। এই নিয়েই আলোচনা করতে চাই। আগেই জানিয়েছে আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম তালুকদার আছেন। চলুন তার কাছে চলে যাচ্ছি আমরা সরাসরি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। এই যে মেটার সাথে যোগাযোগ স্থাপন করা, এটি এরকম রাষ্ট্রীয়ভাবে সম্ভবত এবারই প্রথম। তো এর পাশাপাশি আমরা যেটি প্রতিবেদন থেকেও জানছিলাম যে 5টি সেখানে অবজারভেশন রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা আইনি পদক্ষেপ হিসেবে কি নিতে পারি এখানে? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষত গত এক সপ্তাহ ধরে আমাদের রাজনৈতিক পরিসরে যে পরিমাণ উত্থান পতন দেখলাম এবং এক ধরনের সামাজিক অস্থিতিশীলতা, রাজনৈতিক পরিসরে অস্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি। এটার একটা বড় অংশ কিন্তু সৃষ্টি হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটার মধ্যে মেটাও আছে, অন্য প্ল্যাটফর্ম যদি বলি ইউটিউব অথবা টুইটার, বিভিন্ন, তারপরে টেলিগ্রাম, এরকম বিভিন্ন মাধ্যমগুলিতে
আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এগুলোর ক্রমাগত আপনার যে মানে ডিসেমিনেশন যেটা জনগণকে লক্ষ্য করে, সেটা কিন্তু অনেক ধরনের নেতিবাচক প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের সমাজে দেখেছি। এবং আমরা দুঃখজনকভাবে দেখেছি যে বাংলাদেশের প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় দুটি মিডিয়া আউটলেটে মানে এক ধরনের আক্রমণের শিকার হয়ে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে, মানুষের জীবন বিপন্ন হওয়ার মতন অবস্থাও কিন্তু ঘটেছে, যেটা আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর এক ধরনের আঘাত আমরা বলবো। তো এরকম পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি, সেটা কয়েকটা ধরনের। এর মধ্যে যদি আইনি অংশটা আপনি বলেন, সেটা হচ্ছে তারা কিন্তু আমাদের দেশের রেজিস্টার্ড কোনো প্ল্যাটফর্ম বা কোম্পানি না, তারা বহির্বিশ্বের বিভিন্ন দেশের রেজিস্টার্ড প্ল্যাটফর্ম। তো এই কারণে একটি আইনি বাধা আছে, কারণ আমরা চাইলেই কিন্তু তাদেরকে বাধ্য করতে পারবো না আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যতক্ষণ না পর্যন্ত তারা যেই দেশে রেজিস্টার্ড সেই দেশের সরকারের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি আছে। তো মনে করুন যে মেটা যদি ইউএসএ তে নিবন্ধিত কোনো কোম্পানি হয়, তাহলে ইউএস গভর্নমেন্টের সাথে যদি আমাদের কোনো দ্বিপাক্ষিক কোনো চুক্তি থাকে, তাহলেই সম্ভব যে মেটাকে একটি আইনি বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা। না হলে আসলে সরাসরি সেই ধরনের কোনো আইনি প্রক্রিয়া আসলে আমাদের জন্য নেই। এটা সবচেয়ে বড় অসুবিধার জায়গা। আহ, এবং এর পরের যে প্রতিকারের জায়গাটি, সেটি নিয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, তবে তার আগে একটা বিরতি নেব। আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য, আপনার কাছেই ফিরছি বিরতির পর। দর্শক, একটা বিরতির সময় হয়েছে আজকের এই আয়োজনে, একাত্তরের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম তালুকদার যুক্ত আছেন, তার সাথেই আবারও আলোচনায় চলে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে মেটার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। প্রথমবারের মতো ঘটেছে এরকম একটি ঘটনা। একটু জানতে চাই, যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের কোনো একটি চিঠি যায়, সেটির গুরুত্ব, মানে মেটার মতো কোম্পানি যেটা মূলত বিদেশেই তো পরিচালিত হয়, হেড অফিস থেকে শুরু করে মূল কার্যক্রম দেশের বাইরে, সেক্ষেত্রে তাদের কাছে এই ধরনের চিঠি যখন রাষ্ট্রীয়ভাবে যায়, তখন সেটার গুরুত্ব কতখানি, প্রভাব কতখানি ফেলে? দেখুন, রাষ্ট্রীয়ভাবে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা রাষ্ট্রের জুডিশিয়ারির মাধ্যমে কোনো ধরনের রিকোয়েস্ট অথবা কনসার্ন যদি মেটা অথবা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে যায়, তারা অবশ্যই সেটাকে গুরুত্ব সহকারে দেখে। তারপরেও সেটার সাথে নির্ভর করে আসলে সেই দেশটির মার্কেট সাইজ কতটুকু, কারণ মেটার নিজস্ব একটি স্ট্র্যাটেজি আছে, তারা বাংলাদেশকে একটি ব্যবসায়িক মার্কেট হিসেবে দেখে। তো সেটার গুরুত্ব কতটুকু সেটার উপর নির্ভর করবে যে তারা বাংলাদেশের গভর্নমেন্টের থেকে এই ধরনের রেসপন্সকে কতটুকু মূল্য দিবে। কিন্তু তারপরেও বলা যায় যে ধরুন যেই 5টি বিষয় হাইলাইট করা হয়েছে এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে, সেখানে কিন্তু কয়েকটি বিষয় সুনির্দিষ্টভাবে বলা আছে যে এগুলি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে স্প্রেড করছে, তারপরে হচ্ছে ইমিনেন্ট থ্রেট আপনার ক্রিয়েট করছে। তো এই ধরনের বিষয়গুলোকে মেটার যেই আপনার কমিউনিটি পলিসি আছে সেটা অনুসারেও কিন্তু তারা এগুলোকে গুরুত্ব দিয়ে থাকে। আরেকটা জিনিস আমি একটু করে বলতে চাই, সেটা হচ্ছে জিএনআই, গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভ নামে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনগুলোর গ্লোবালি একটি আপনার প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মে কিন্তু তারা প্রতি বছর ট্রান্সপারেন্সি রিপোর্ট সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা প্রকাশ করে তারা সারা দুনিয়ার মানুষের কাছে তারা কিন্তু এটা জানান দেয় যে তারা তাদের সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে সার্ভিস দেওয়ার সময় সারা বিশ্বে মানুষের হিউম্যান রাইটস, মানবাধিকার এবং অন্যান্য যেই আপনার অধিকার আছে অথবা ফ্রিডম, ডিগনিটি, সেগুলোকে তারা সম্মান করে। তো সেখানেও কিন্তু এই যে রিপোর্টে এই বিভিন্ন রাষ্ট্র থেকে যে ধরনের রিকোয়েস্টগুলো আসে অথবা বিভিন্ন সিভিল সোসাইটির পক্ষ থেকে যে ধরনের কনসার্নগুলো আসে, সেগুলিও কিন্তু তারা তাদের রিপোর্ট উল্লেখ করে এবং সেটা এই জিএনআই, গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভ প্ল্যাটফর্মে অন্যান্য যারা সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্ম আছে এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে শেয়ার করে। সেই হিসেবেও কিন্তু এটা এক ধরনের সামাজিক প্রেশার তৈরি করে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর। সেই হিসেবে আমি মনে করি যে সরকার এই যে রিকোয়েস্টটা পাঠিয়েছে মেটাকে, এটা আমাদের জনপরিসরে আমাদের এটা উন্মুক্ত করেছে। আমরা এখন জানতে পেরেছি, গ্লোবালি বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনও এই জিনিসটা জানতে পেরেছে। তো এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করবে এই প্ল্যাটফর্মের উপর, এটাকে মেনে চলতে দেয়, অথবা এটাতে একটা রেসপন্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কাজে দিবে। এবং এই যে 2026-এর জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে বিশেষ নজরদারি রাখতে বলা হয়েছে। এই ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং সেখানে শিক্ষিতর পাশাপাশি অল্প শিক্ষিত মানুষের সংখ্যাটাও কিন্তু কম নয়, কি ধরনের মনিটরিং এখানে থাকতে পারে বা বিশেষ নজরদারির জায়গাটা আসলে কেমন হতে পারে? আচ্ছা, নজরদারি কথাটা যখন বললেন, নজরদারি বিষয়টি একটু স্পর্শকাতর, কারণ এখানে আসলে মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানুষের রাইট টু প্রাইভেসি, তারপর মানুষের ডিগনিটি, এগুলো বিষয় জড়িত। তো মেটার আসলে তার নজরদারি প্রক্রিয়াটা কিরকম, সে তার অ্যালগোরিদমের মাধ্যমে নির্দিষ্ট কিছু বিষয়, নির্দিষ্ট কিছু শব্দ, নির্দিষ্ট কিছু অডিও ভিজুয়াল কন্টেন্ট, এগুলিকে কিন্তু ক্রমান্বয়ে সে মনিটরিং করে, এটা সফটওয়্যারের মাধ্যমে। যেমন টেরোরিজম সংক্রান্ত কোনো কন্টেন্ট হলে, চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো কন্টেন্ট হলে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংক্রান্ত কোনো কন্টেন্ট হলে মেটার অ্যালগোরিদম কিন্তু অটোমেটিকলি সেটা ডিটেক্ট করে। সমস্যাটা হচ্ছে যে ইংলিশ অথবা ফ্রেঞ্চ অথবা ওয়ার্ল্ডের প্রচলিত মানে বহুল প্রচলিত বেশ কিছু ভাষাকে সে ডিটেক্ট করতে পারলেও বাংলা ভাষার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলি আমরা এটাকে, এনএলপি, এটা প্রসেসিং করার ক্ষেত্রে এখনো আসলে কিছুটা বাধা প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু তারা ক্রমান্বয়ে সেটাকে রিফাইন করছে। আমাদের এখানে যেটা বিষয়ে একটা সমস্যা আছে সেটা হচ্ছে, যেহেতু জনগণের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বা ডিজিটাল লিটারেসি হার খুব বেশি না, এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যখন ঘটে, মানুষ কিন্তু সেগুলো রিপোর্ট করে না। রিপোর্ট করাটা জরুরি। যেমন আপনাকে উদাহরণ দিয়ে বলি যে ময়মনসিংহে যে এই যে একজন হিন্দু ব্যক্তিকে পুড়িয়ে মারা ঘটনাটা ঘটলো, ওইটাতে কিন্তু অনেকে ওই সময় প্রচুর লাইক দিচ্ছিল, শেয়ার দিচ্ছিল, কমেন্ট করছিল, কিন্তু খুব কম লোকই, আমি যেটা দেখতে পেয়েছি, এই ধরনের পোস্টগুলিতে আপনার প্রতিবাদ জানিয়েছে, অথবা দেখা গেছে যে ওই মুহূর্তে হয়তো খুব বেশি লোক এটাকে রিপোর্টিং করে নাই। মেটাতে যে রিপোর্টিং এর সিস্টেম আছে, এর ফলে যেটা হয় যে এই প্রথম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্যগুলো কিন্তু এই 1-2 ঘন্টার মধ্যেই ওয়াইল্ড ফায়ারের মতো, দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরে হয়তো সেটাকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেও খুব বেশি করা যায় না। তো আমি মনে করি এখানে যে আমাদের ডিজিটাল সাক্ষরতার মাত্রাটা বাড়াতে হবে, জনগণকে রিপোর্টিং করার অভ্যাসটা বাড়াতে হবে। একই সাথে মেটার দিক থেকে যেটা করতে হবে যে বাংলা ল্যাঙ্গুয়েজের তাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রসেসটাকে আরো উন্নত করতে হবে, এটা মেটার দিক থেকে। আপনি বলছেন রিপোর্টিং করার বিষয়ে, অথচ আমরা দেখি যে শেয়ার করার প্রবণতাই বেশি, নইলে আসলে এত মানুষের কাছে পৌঁছলো কি করে। অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয় এখানে জানলাম, মানে যেহেতু প্রথমবারের মতো এরকম রাষ্ট্রীয় একটি চিঠি দেওয়া হয়েছে, এটা নিয়ে নিশ্চয়ই কিছু ধোঁয়াশা সাধারণ মানুষের মধ্যেও রয়েছে খবরটি দেখার পর। আমার মনে হয় কিছু বিষয় তো সেখানে পরিষ্কার হলো, এবং 26-এর নির্বাচনের আগে একটা সুষ্ঠু পরিবেশ খুব স্বাভাবিকভাবেই সবাই প্রত্যাশা করে। সেখানে সোশ্যাল মিডিয়া কী ধরনের ভূমিকা রাখছে, এটাও এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়াবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমন তালুকদার যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।